One of the big mistakes that I made about 8 years ago at Netflix was Quickster. And what I found is that our employees did not feel comfortable telling me that this was a bad idea. So we changed our culture to really focus on farming for dissent. হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনি লাস্ট কবে একটা সিনেমা হলে যে সিনেমা দেখেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, একটা সময় ছিল যখন সিনেমা দেখার একমাত্র উপায় ছিল সিনেমা হলে যাওয়া। আপনি একা বা আপনি আপনার পরিবার পরিজন নিয়ে দিনের একটা সময় ফিক্সড করে ওই সময় একটা সিনেমা হলে যেতেন। সিনেমা হলে বড় প্রজেক্টর ছিল, সিনেমা হলে সুন্দর সাউন্ড সিস্টেম ছিল, সেইখানে আপনি একটা নির্দিষ্ট সিনেমা টিকিট কেটে দেখতেন, তারপরে আপনি আবার বাসায় চলে আসতেন। এই ছিল আমাদের সিনেমা ভিউইংয়ের টোটাল এক্সপিরিয়েন্স। বাট গত 20-30 বছরে আমরা সবাই জানি যে দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। মূলত দুইটা ব্যাপার ঘটেছে দুনিয়ায়। এক নাম্বার, মানুষের এখন আর সেই পরিমাণ সময় এবং সুযোগ নেই যাতে করে সে দিনের একটা অংশ নির্দিষ্ট করে বা সপ্তাহের একটা অংশ নির্দিষ্ট করে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স নিতে যাবে। হ্যাঁ, মানুষ এখনও সিনেমা দেখে, সিনেমা দেখা এখনও অনেক পপুলার একটা অ্যাক্টিভিটি, কিন্তু এই অ্যাক্টিভিটি কিন্তু মানুষ প্রত্যেক সপ্তাহে এখন আর করে না। এটা এখন একটা খেলা দেখার মতো হয়ে গিয়েছে। মানুষ ওয়ান্স ইন আ ওয়াইল করে, বড় কোনো সিনেমার জন্য করে, বাট প্রত্যেক সপ্তাহেই তার যে একটা জায়গায় যেয়ে সিনেমা দেখতে হবে বা প্রত্যেক দিনেই যে তার কোথাও যে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স নিতে হবে, ওই ব্যাপারটা কিন্তু এখন আর নাই। সো বিহেভিয়ারাল চেঞ্জ একটা বড় চেঞ্জ, যেটা আমরা দেখেছি গত 30 বছরে ঘটেছে। সেকেন্ড যে ব্যাপারটা হয়েছে সেটা হলো বিগ টেকের ইমপ্রুভমেন্ট। টেকনোলজি এত ইমপ্রুভ হয়ে গিয়েছে যে সিনেমা হলে না যেয়েও আমরা সিমিলার একটা এক্সপিরিয়েন্স আমাদের বাসায় বসেই পেতে পারছি, যে কারণে আমাদের মনে হচ্ছে না যে সিনেমা হলে যে নতুন মুভিটা যেটা বের হয়েছে ওটা না দেখে বা নতুন কোনো টিভি শো বা নতুন কোনো এক্সপিরিয়েন্স না পেয়ে, ভিউইং এক্সপিরিয়েন্স না পেয়ে আমাদের বড় কোনো লস হয়ে গিয়েছে। ওই যে হোম ভিডিও সিস্টেমের উদ্ভব হয়েছিল 20-30 বছর আগে, ওইটা যে শুরু, সেই শুরুর থেকে পার হয়ে আমরা VHS দেখেছি, আমরা সিডি ডিভিডির জগৎ দেখেছি, এবং ফাইনালি এখন আমরা স্ট্রিমিং সার্ভিসের দুনিয়ায় বসবাস করছি। আপনারা সবাই জানেন স্ট্রিমিং সার্ভিস কী জিনিস। প্রত্যেকটা বড় বড় কোম্পানির এখন স্ট্রিমিং সার্ভিসেস আছে। ডিজনির আছে ডিজনি প্লাস, অ্যামাজনের আছে অ্যামাজন প্রাইম, HBOর আছে HBO প্লাস, নেটফ্লিক্স, আমরা তো জানি নেটফ্লিক্স একটা বড় জায়ান্ট। এবং মজার ব্যাপার হইল, যদিও নেটফ্লিক্স প্রথম কোম্পানি না যারা এই স্ট্রিমিং সার্ভিসের দুনিয়ায় এসেছে, এখন নেটফ্লিক্স এই পুরো ইন্ডাস্ট্রির গডফাদার। সো ওরা গডফাদার কীভাবে হলো মাত্র গত 20-25 বছরের মধ্যে? কোম্পানিটা কীভাবে শুরু হলো, কীভাবে ওরা এত তাড়াতাড়ি এত বড় একটা জায়ান্ট হয়ে গেল বড় বড় কম্পিটিটরদের সাথে কম্পিট করে, এবং এখনও কীভাবে ওরা অ্যামাজনের মতো কোম্পানি, যারা পুরা দুনিয়ার $1 ট্রিলিয়ন কোম্পানি, একদম জায়ান্ট কোম্পানি, ওদের সাথে টেক্কা দিয়েও ওরা কীভাবে এখনও টিকে আছে, এবং শুধুমাত্র টিকে আছে তা না, প্রতিনিয়তই গ্রো করছে। এটা নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। 80 থেকে 90-এর দশকে কিন্তু ভিডিও সিস্টেম বা হোম ভিডিও সিস্টেম বলতে মূলত VHSকে বোঝানো হতো। আমি জানি না আপনারা পরিচিত নাকি, আপনারা হয়তো অনেকেই অনেক কম বয়স্ক আমি এখন যে কথাগুলো বলবো এগুলো শোনার জন্য। একসময় VCP VHS টাইপ ডিভাইস পাওয়া যাইতো, যেগুলোর ভিতরে বড় বড় ক্যাসেট প্লেয়ার ঢুকাতে হতো। ওই ক্যাসেট প্লেয়ার যখন ঢুকানো হতো তখন ওই ক্যাসেটের পর্দার গায়ে আগেকার দিনের ফিল্মের মতো সিনেমার রিলস এবং সিনেমার অডিও থাকতো, যেটা ক্যাসেট প্লেয়ারটা VCPর ভেতর ঢোকানোর পরে আপনার টিভি স্ক্রিনে প্লে হতো। তখন তো মনিটর আসেনি, বেশিরভাগ মানুষ টিভির সাথে তাদের VCP টাইপ জিনিসপত্র কানেক্ট করতো। আমার মনে আছে আমরা মধুবাগের একটা বাসায় থাকতাম, আমাদের একটা VCP টাইপ জিনিস ছিল, এবং ওইটার জন্য যে ক্যাসেট প্লেয়ার এটা আমরা ভাড়া আনতাম। তো আমি একবার ভাড়া এনেছিলাম কেয়ামত সে কেয়ামত তাক বা কেয়ামত থেকে কেয়ামত, আমার ঠিক মনে নেই যে বাংলাটা এনেছিলাম না হিন্দিটা এনেছিলাম, সম্ভবত বাংলাটাই এনেছিলাম, কেয়ামত থেকে কেয়ামত। এবং যেহেতু সিডি না, আমাদের এই যে VCP যে জিনিসটা এটা ভাড়া আনতে হইতো, এবং এই ক্যাসেট প্লেয়ার ভাড়া আনতে টাকা লাগতো। সো একটা ভাড়া আনার পর ওইটাই আমরা অনেকবার দেখতাম, এবং আমি হয়তো 30-40 বার কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটা দেখেছিলাম ওই সময়। আজকালকার বাচ্চাদের কোনো আইডিয়াও নেই আমি কি নিয়ে কথা বলছি। ওই সময়ে, আমি যেই সময়ের কথা এখন বলছি, এই সময় এই ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট করার জন্য একটা সেকেন্ডারি ইন্ডাস্ট্রি শুরু হয়, যেটা হলো রেন্টাল সার্ভিসেস। প্রত্যেক মানুষ এত টাকা দিয়ে ক্যাসেট কিনতে পারবে না, এত ক্যাসেট কেনাটাও রেলেভেন্ট না। সো দোকানে দোকানে আমরা ক্যাসেট ভাড়া দেওয়ার একটা অভ্যাস দেখতে পারলাম। বিভিন্ন জায়গায় এরকম দোকান ছিল, যেসব দোকানে আপনি যেতে পারতেন, ওইসব দোকান থেকে আপনি ক্যাসেট ভাড়া নিতে পারতেন, যেটা আমরা পরে সিডির সাথেও হতে দেখেছি। যখন ক্যাসেট প্লেয়ারের ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে শেষ হয়ে গেল এবং সিডি এবং ডিভিডির ইন্ডাস্ট্রিটা আসা শুরু করলো, এই সেম ব্যাপার আমরা সিডি এবং ডিভিডির সাথেও হতে দেখেছি। আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায়, আপনাদের এলাকায়, আপনাদের শহরে আপনারা এরকম সিডির দোকান দেখেছেন হয়তো, যেখান থেকে আপনি সিডি ভাড়া আনতে পারতেন, ফেরত দিতে হইতো, তারপরে আপনি আবার নতুন আরেকটা সিডি ভাড়া আনতে পারতেন। ওটা এখন আর হয় না।
যখন এই সিডি ভাড়া দেওয়ার ব্যবসাটা রমরমা, ওই সময় এই দুনিয়ার সবচেয়ে বড় যে জায়ান্ট ছিল তার নাম ছিল ব্লকবাস্টার। বলা হয়তো যে আপনার বাসার থেকে, আমেরিকার কনটেক্সটের কথা আমি বলছি, আমেরিকায় আপনার যদি কোনো এলাকায় বাসা থাকে এবং বাসার থেকে আপনি যদি একটা ঢিল মারেন, সেই ঢিল একটা ব্লকবাস্টারের দোকানের উপর যায় পড়বে। এত ছিল ওদের দোকান এবং এত ছিল ওদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। অনেক অনেক এমপ্লয়ি ছিল, 30,000-এরও বেশি এমপ্লয়ি ছিল। প্রত্যেক গলিতে গলিতে ব্লকবাস্টারের দোকান ছিল এবং প্রত্যেকটা মানুষ, আমেরিকার যত সিটিজেন ছিল সবার ব্লকবাস্টারের সাবস্ক্রিপশন ছিল। সবাই ব্লকবাস্টার থেকে সিডি এনে বাসায় ভাড়া নিয়ে তাদের সিনেমা বা তারা যা দেখতে চায় তা তারা দেখতো। ওই সময় নেটফ্লিক্সের জন্মও হয় নাই এবং ব্লকবাস্টারের যে হর্তাকর্তারা আছে তাদের ধারণাও হয় নাই যে একটা নতুন কোম্পানি আসছে এবং সেই কোম্পানিটা কিভাবে ব্লকবাস্টার নামের এই বিশাল কোম্পানি, এত এত এমপ্লয়ি, এত অপারেশন, এত বিশাল ব্যাপার, এদেরকে পুরো মার্কেট থেকেই সরায় ফেলবে। সময়টা ছিল 1997 সালের শুরুর দিকে। মার্ক র্যান্ডলফ এবং রিড হেস্টিং নামের দুই ভদ্রলোক সান্টা ক্রুজ থেকে তাদের অফিসের দিকে হেঁটে হেঁটে আগাচ্ছিল। রিড হেস্টিং তখন পিওর অ্যাট্রিয়া নামে একটা কোম্পানির সিটিও, চিফ টেকনোলজি অফিসার, এবং মার্ক র্যান্ডলফ ওই একই কোম্পানির মার্কেটিং ডিরেক্টর। দুইজন কলিগ এবং দুইজন বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিল কাজ করতে করতে। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, র্যান্ডলফ এবং হেস্টিং দুইজনই কিন্তু পিওর এন্টারপ্রেনার, দুইজনই উদ্যোক্তা মানসিকতার এবং দুইজনেরই এই পিওর অ্যাট্রিয়া কোম্পানিতে জয়েন করার আগে নিজেদের আগের প্রজেক্টে, আগের কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা ছিল। একটা অফ টপিক, আমার একটা থট রিভিউ আছে এখানে, হয়তো আপনারা দেখতে পারবেন, যেখানে আমি মার্ক র্যান্ডলফের জীবনের ফিলোসফি নিয়ে অনেক কথাবার্তা বলেছি। আমি রেকমেন্ড করবো এই ভিডিওটা দেখার পর আপনারা ওই থট রিভিউটা দেখে আসেন। অফিসে যাওয়ার পথে হেস্টিং এবং র্যান্ডলফের মাঝে বিভিন্ন বিজনেসের আইডিয়া নিয়ে প্রত্যেক দিন কথা হতো। দুইজনই পিওর অ্যাট্রিয়া থেকে বের হয়ে নতুন কিছু করা যায় নাকি এটা নিয়ে চিন্তা করতো। এমন কিছু যেটার ফিউচার পটেনশিয়াল অনেক ভালো, এমন কিছু যেটা একদম ডিফারেন্ট, এরকম কোনো কিছু শুরু করা যায় নাকি, এটা নিয়ে প্রত্যেক দিনই অফিসে যাওয়ার পথে হেস্টিং এবং র্যান্ডলফ আলাপ আলোচনা করতো। র্যান্ডলফ ব্যক্তিগতভাবে অ্যামাজনের অনলাইন মডেলের ফ্যান ছিল এবং উনিই প্রথম প্রস্তাব দিয়েছিল সিমিলার একটা মডেল ফলো করে অনলাইনে অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস কি বিক্রি করা যায় নাকি। এখন এটা একটা বেসিক কথা যে আমি অনলাইনে কোনো একটা কিছু বিক্রি করতে চাই, এটা তো কোনো আইডিয়া না, তাই না? তো কি বিক্রি করব? বিক্রি করলে আসলেই লাভ হবে নাকি? বিক্রি করলে আসলেই মানুষ কিনবে নাকি? আমাদের কি পিওর অ্যাট্রিয়ার এত সুন্দর একটা সেফ জব ছেড়ে নতুন কোনো ব্যবসায় যাওয়া উচিত নাকি উচিত না? এরকম অনেক কনফিউশন এই দুই লোকের মনের মধ্যে ছিল। তো চিন্তা করতে করতে র্যান্ডলফ ভাবলো যে আচ্ছা, আমাদের যে এই বড় বড় ক্যাসেট প্লেয়ারগুলা, এই ক্যাসেট প্লেয়ারগুলো মানুষকে ভাড়া দিলে কীরকম হয়? একটা ডিফারেন্স, আমরা দোকান খুলবো না, ব্লকবাস্টারের যেরকম দোকান আছে, আমরা অনলাইনে ভাড়া দিব। অনলাইনে কিছু বিক্রি করব, এটা খুব একটা স্ট্রং আইডিয়া না। কি বিক্রি করব? আদৌ বিক্রি করলে মানুষ কিনবে নাকি? কীরকম জিনিস বেচা উচিত? এই সব কিছু তো আমাদের জানতে হবে, তাই না? আদৌ আমাদের যে এস্টাবলিশড জব, আমাদের যে পিওর অ্যাট্রিয়ার এত সুন্দর স্যালারি, এত গ্যারান্টি, সিকিউরিটি, ওই সব বাদ দিয়ে অনলাইনে কিছু একটা বেচবো বলে বেরোয় আসাটা কি উচিত হবে নাকি হবে না? এটা নিয়ে ওই দুইজন প্রত্যেক দিন চিন্তা ভাবনা করতো, প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় আলাপ আলোচনা করতো। চিন্তা করতে করতে এক সময় র্যান্ডলফের মাথায় আইডিয়া আসে যে আচ্ছা, VHS টেপ অনলাইনে ভাড়া দিলে কীরকম হয়? সো ব্লকবাস্টার যা করতেছে মোটামুটিভাবে আমরা তাই করব, বাট আমাদের কোনো দোকান থাকবে না, আমরা অনলাইনে বসে সব কিছু ভাড়া দিব। আমরা অনলাইনে আমাদের ওয়েবসাইটে কেউ অর্ডার দিবে, আমরা পোস্ট অফিসে যাব, VHSটা প্যাকেট করে তার বাসায় পাঠিয়ে দিব, সে আবার পোস্ট করেই আমাকে ফেরত দিবে এবং তারপরে আমি তাকে নতুন একটা পাঠাবো যদি সে আবার ভাড়া নিতে চায়। তো চিন্তাভাবনা শুরু করার পরেই ওরা বুঝতে পারলো যে এইটার মধ্যে না একটু ঝামেলা আছে। VHS টেপ একটা দামি জিনিস, সিডি ডিভিডির মতো সস্তা জিনিস না, বেশ দামি জিনিস, এবং এই জিনিসটা একটু ভঙ্গুরও, অ্যানালগ পদ্ধতিতে রেকর্ড করা হয়। এবং আমি যে একটু আগে বলতেছিলাম আমি কেমন থেকে কেমন দেখছি, এমনও হয়েছে আমাদের VCP খুলে ডেটল দিয়ে মুছতে হয়েছে, কারণ ক্যাসেট প্লেয়ারের ক্যাসেট চলতেছিল না। তো এই জিনিস আপনি যখন শিপ করে আমেরিকার এক কোণা থেকে আরেক কোণায় পোস্ট অফিস দিয়ে পাঠাবেন, ভেঙে যেতে পারে, কাজ না করতে পারে, পৌঁছানোর পর কোনো ঝামেলা হতে পারে, আবার সে যখন ফেরত পাঠাবে, দুইটা ট্রিপ তো, একবার আপনার পাঠাতে হচ্ছে কাস্টমারের কাছে, আবার কাস্টমারের কাছ থেকে আপনার পুরো জিনিসটা ফেরত আনতে হচ্ছে। সো এই দুইটা ট্রিপের মধ্যে কাস্টমার জিনিসটাকে কীভাবে ট্রিট করে, নিজে মুভির দেখা শেষ হয়ে যাওয়ার পরে ওইটাও আপনার ভাবতে হবে। সব কিছু চিন্তা করলে এটা খুব একটা ফিজিবল আইডিয়া মনে হচ্ছিল না। তখন র্যান্ডলফ এবং হেস্টিং একটা নতুন জিনিস দেখে মার্কেটে। জিনিসটা কি? একটা গোল জিনিস, এরকম সূর্যের দিকে ধরলে খুব সুন্দর শাইন করে, দেয়ালে এরকম লাইট ফেলা যায় এবং ওই জিনিসের মধ্যে নাকি ইনফরমেশন থাকে। সিডি আর ডিভিডির কথা বলতেছি আমি। তো র্যান্ডলফ এবং হেস্টিং খুব একটা আহামরি প্ল্যানে যায় নাই। ওরা ভাবে প্ল্যান সেম থাক, আমরা কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট
ওই ক্যাসেটের বদলে আমরা সিডি পাঠাবো। সিডি কম ভঙ্গুর, সিডির দাম সস্তা, সিডি পাঠাইতে আমাদের ওজনের ঝামেলা কম, যেহেতু সিডি অনেক হালকাও, এবং এগুলা এরকম অনেকগুলো ওরা পজিটিভ কারণ বের করে এবং মনে করে যে না, এটা একটা ভায়াবল বিজনেস আইডিয়া হতে পারে। বাট এরপর ওরা যেটা করে সেটা আমার মতে সব উদ্যোক্তাদের করা উচিত, সেটা হলো ওরা এই ব্যাপারটা টেস্ট করে। নিজেরাই পোস্ট অফিসে যায় ওরা, এরপর নিজেই নিজের বাসায় একটা সিডি পাঠায় দেখার জন্য যে ঠিকঠাক মতো ডেলিভারি আসে নাকি, এবং দেখা যায় যে না, ঠিকঠাক মতো ডেলিভারি এসেছে, সিডির কোনো ক্ষতি হয় নাই, এবং এটা একটা বিজনেস আসলে হলেও হতে পারে। যেই কথা সেই কাজ, কোম্পানি শুরু হয়ে যায়। কোম্পানির কাজ কি? এই কোম্পানি সিডি ভাড়া দেয়। কোম্পানির নাম কি? কোম্পানির নাম নেটফ্লিক্স। আচ্ছা, আমি একটু আগে আপনাদের পিওর অ্যাট্রিয়ার কথা বললাম না, যে কোম্পানিতে এই দুই ফাউন্ডারই কাজ করতো, একজন মার্কেটিংয়ে আর একজন সিটিও হিসেবে। 1997 সালে একটা সফটওয়্যার কোম্পানি $700 মিলিয়ন বিনিময়ে পিওর অ্যাট্রিয়াকে কিনে নেয়। যেহেতু হেস্টিং ছিল কো ফাউন্ডার, ও সাথে সাথে বড়লোক হয়ে যায়, এবং এই বড়লোক হওয়ার টাকা থেকে ও $2.5 মিলিয়ন ইনভেস্ট করে বসে নেটফ্লিক্সে। তো টাকা আসার পরে নেটফ্লিক্সের জীবনটা একটু সহজ হয়ে যায়। সহজ হওয়ারই কথা। আপনার জীবনে যদি $2.5 মিলিয়ন একটা ইনভেস্টমেন্ট আসে আপনার কোম্পানির জন্য, আপনার জীবন সহজ হয়ে যাবে। নেটফ্লিক্স 30 জন এমপ্লয়ি নেয় এবং 1000 ডিভিডির লাইসেন্স নেয়। লাইসেন্সের ব্যাপারটা একটু ভেঙে বলতে হবে, কারণ বাংলাদেশের কালচারের সাথে এই ব্যাপারটা ঠিক যায় না। আমেরিকা যেহেতু বাংলাদেশের মতো আপনি কোনো কিছু পাইরেট করে চালায় ফেলতে পারবেন না, যখন আপনি কোনো মুভি অন্য আরেকজনের মুভি ডিস্ট্রিবিউট করতে যাবেন, ভাড়া দিতে যাবেন, আপনার লাইসেন্স নিতে হবে যে অ্যাকচুয়ালি মুভির প্রডিউসার তার কাছ থেকে। তো ওইরকম 1000 মুভির লাইসেন্স দেয় নেটফ্লিক্স, এবং ওই 1000টা ডিভিডি দিয়ে ওরা ওদের যাত্রা শুরু করে। নেটফ্লিক্স শুরুতে একটা মজার ব্যাপার করে, সেটা হলো আপনি ডিভিডি ভাড়া নিতে পারবেন, কোনো ডেডলাইন নাই। যে জিনিসটা ব্লকবাস্টারের একটা খুব বাজে ব্যাপার ছিল। ব্লকবাস্টার অনেকে বলতো যে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লকবাস্টারের ডিভিডি ফেরত না দেন, ব্লকবাস্টার ইভেন পুলিশে যেও কমপ্লেন করতো যে ওই লোক আমার ডিভিডি ভাড়া নিছে, সে ডিভিডি ফেরত দেয় না। সো নেটফ্লিক্স শুরু থেকেই বললো যে আমার ডিভিডি তুমি যত দিন ইচ্ছা রাখতে পারো, কোনো সমস্যা নাই, ওইটা ফেরত দিলে আমি তোমাকে আরেকটা দিব, যদি ওটা ফেরত না দাও তাহলে আমি আরেকটা দিব না। বাট তুমি চাইলে একটা মুভি নিয়ে 30 বার দেখো, তুমি চাইলে একটা মুভি নিয়ে 2 মাস রেখে দাও, আমাদের কোনো সমস্যা নেই। মানুষ যেহেতু ব্লকবাস্টারকে অনেক অপছন্দ করতো, এবং ব্লকবাস্টারের যেহেতু এতদিন পর্যন্ত একটা মনোপলি টাইপ ছিল মার্কেটে, এই কারণে ওদের কাস্টমারের সাপোর্ট কোয়ালিটিও অনেক ড্রপ করে গিয়েছিল। এই কারণে নেটফ্লিক্স খুব তাড়াতাড়ি একটা ফ্যান বেস বানায় ফেলে, যারা সবাই নেটফ্লিক্সকে অনেক অনেক পছন্দ করতো। কিছুদিন পরেই রিড হেস্টিং এবং র্যান্ডলফ দুইজনই বোঝে যে সাবস্ক্রিপশন মডেলই হবে দুনিয়ার ফিউচার। এইরকম মডেল আর ভালো না, যেই মডেলে আপনি একটা ডিভিডি ভাড়া নিচ্ছেন, তারপরে আপনি ওই ডিভিডি অনেক দিন রেখে দিচ্ছেন, তারপরে হয়তো আপনি আবার টাকা দিয়ে আরেকটা ডিভিডি ভাড়া নিবেন বা নিবেন না। অ্যাজ আ কোম্পানি আমি বুঝতে পারতেছি না আমার পরের মাসের ইনকাম কীরকম হবে, বিকজ আমি জানি না যে করিম পরের মাসেও একটা ডিভিডি ভাড়া নিবে নাকি নিবে না। সো এই মডেলটা খুব একটা ভালো না। ওরা ভাবছিল যে সাবস্ক্রিপশন মডেলে গেলে কীরকম হয়। এই কথা সেই কাজ। নেটফ্লিক্স সবসময় খুব ফাস্ট মুভ করার জন্য বিখ্যাত, এবং ওরা তাই করে। 1 মাস ওরা ভাবে এবং তারপর ওরা ইমিডিয়েট সাবস্ক্রিপশন মডেলে চলে যায়। নতুন মডেলটা কীরকম? আপনি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিবেন নেটফ্লিক্সকে, এবং আপনি যতগুলা ইচ্ছা মুভি নেটফ্লিক্সের কাছ থেকে ভাড়া নিয়ে দেখতে পারেন। কোনো ডেডলাইন নাই, কোনো শিপিং ফি নাই, কোনো ফেরত দেওয়ার কস্ট নাই। আপনি মুভি নেন, দেখেন, যতদিন ইচ্ছা দেখেন। প্রত্যেক মাসে তো আপনি সাবস্ক্রিপশন ফি দিচ্ছেনই। যখন আপনার দেখা শেষ আপনি ওটা ফেরত দিয়ে দেন, নতুন আরেকটা নেন আপনার পছন্দ মতো, কোনো সমস্যা নেই। তো নেটফ্লিক্স ভালোই চলতেছিল। আস্তে আস্তে রেভিনিউ আসা শুরু করলো, কোম্পানির এমপ্লয়িরা হ্যাপি, আস্তে আস্তে কোম্পানি গ্রো করা শুরু করলো, এবং তখন পর্যন্ত ব্লকবাস্টার লেভেলে যায়নি, ব্লকবাস্টারের ধারে কাছেও যায়নি, বাট নেটফ্লিক্সের নাম আস্তে আস্তে সরানো শুরু করলো। এরকম একটা সময়ে নেটফ্লিক্সের ফাউন্ডাররা হেস্টিং এবং র্যান্ডলফ অ্যামাজনের জেফ বেজোসের সাথে দেখা করতে যায়। বলা হয় এটা পুরোটাই কথিত, এটার কোনো প্রমাণ নাই কোথাও, বাট বলা হয় যে রিড হেস্টিং এবং র্যান্ডলফ, যে দুই নেটফ্লিক্সের কো ফাউন্ডার, ওনাদেরকে জেফ বেজোস ডাকছিল অ্যামাজনের অফিসে যেতে। সো এই দুইজন অ্যামাজনের অফিসে গিয়েছিল। অ্যামাজনের অফিস খুব সুন্দর, দেখে ওদের অনেক ভালো লাগছিল। হিপ কালচার, পুল টেবিল আছে, এই আছে, ওই আছে, সব কিছু দেখে ওদের অনেক ভালো লাগছিল। এবং ওদের মনের মধ্যে এই ব্যাপারটা ছিল যে অ্যামাজন কিন্তু তখনও এত বড় কোম্পানি হয় নাই, অ্যামাজন তখন শুধু বই বেচে। তো ওদের মনের মধ্যে ছিল যে বই বেচে এই কোম্পানিটা, নেক্সট প্রগ্রেশন কি হবে, বইয়ের পর হয়তো ওরা সিডি আর ডিভিডি বেচতে যাবে। সো ওদের মনে মনে ছিল যে নেটফ্লিক্স এমন একটা কোম্পানি হতে পারে যেটা অ্যামাজনের জন্য একটা আইডিয়াল বাই। অ্যামাজনের অবশ্যই নেটফ্লিক্সকে কিনে নেওয়ার চেষ্টা করা উচিত। এবং বলা হয় জেফ বেজোস অ্যাকচুয়ালি নেটফ্লিক্সকে কিনে নেওয়ার চেষ্টা করেছিল সেই সময়ে।
কত টাকা অফার করেছিল কেউ জানে না, আসলেই কিনে নেওয়ার চেষ্টা করেছিল নাকি এটাও কেউ জানে না, বাট একটা কথা কথিত আছে এই পুরা কালচারের ভিতরে এবং মানুষের মুখে মুখে যে ওই সময় আসলে অনেক চেষ্টা করেছিল অ্যামাজন নেটফ্লিক্সে কিনে নিতে, বাট নেটফ্লিক্স বিক্রি করতে রাজি হয় নাই। আপনি যদি আজকের দিনে তাকান, অ্যামাজন প্রাইম কিন্তু নেটফ্লিক্সের সবচেয়ে বড় কম্পিটিটরদের একটা। সো অ্যামাজন শেষ পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে ঠিকই এসেছে এবং হয়তো যদি তখন অ্যামাজন নেটফ্লিক্সকে কিনতে পারতো তাহলে ওদের এই ইন্ডাস্ট্রিতে আসাটা আরও অনেক সহজ হয়ে যেত। 2000 সালটা ছিল নেটফ্লিক্সের জন্য খুব কঠিন একটা বছর। শুধু নেটফ্লিক্সের জন্য না, মোটামুটিভাবে যত .com কোম্পানি ছিল সব কোম্পানির জন্য 2000 সাল 1999 এই টাইমটা খুব বাজে সময় ছিল এবং এই টাইমটাকে এই জন্য বলা হয় .com বাবল বলার কারণটা বোঝাতে হলে আসলে পুরো একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে, বাট যদি একদম ছোট করে বলি, .com বাবল মূলত ইন্টারনেটের কারণে ওভার হাইপড কোম্পানিগুলো যখন মার্কেটে ক্র্যাশ করে ওই কারণে মার্কেটে যে ভ্যাকেন্সিটার সৃষ্টি হয় সেইটাকেই মূলত .com বাবল হিসেবে পপুলারাইজ করা হয়েছে। তো .com বাবলের কারণে সব কোম্পানি শেয়ার মার্কেটে অনেক ফল করে, ইভেন অ্যামাজন টাইপ কোম্পানিও কিন্তু আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয় ওই .com টাইপ বাবলে। অনেক কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যায়, অনেক কোম্পানি আর কখনোই রিকভার করতে পারেনি এবং এই সব কারণে নেটফ্লিক্সের যে ফাউন্ডাররা ওরা একটু ভয় পেয়ে যায়। আগের বার অ্যামাজন চাইছিল ওরা নেটফ্লিক্সকে কিনবে, বাট নেটফ্লিক্স বেচতে রাজি হয়নি। এইবার ওরা এত ভয় পেয়ে যায় যে ওরা নিজেরাই ব্লকবাস্টারের কাছে যায়, যেটা নেটফ্লিক্সের সবচেয়ে বড় কম্পিটিটর, যে বলে যে ভাই .com বাবল চলে আসছে, আমাদের কোম্পানির অবস্থা খারাপ, আমরা মনে হয় না সার্ভাইভ করতে পারবো, মানুষের এরকম ইন্টারনেট টাইপ কোম্পানির উপরে ট্রাস্ট একটু কম, আমরা আমাদের কোম্পানি বিক্রি করে দিতে চাই, যেহেতু আমরা এমন একটা জায়গায় অপারেট করি যেটা তোমাদের মিসিং। ব্লকবাস্টার একটু খেয়াল করে দেখেন, ব্লকবাস্টারের অনেক দোকান আছে, রিটেইলে ওরা অনেক ফেমাস, গলিতে গলিতে ব্লকবাস্টারের দোকান আছে, বাট অনলাইনে মানুষ ব্লকবাস্টারের থেকে কিন্তু তেমন কিছু ভাড়া নেয় না। অন দ্য আদার হ্যান্ড নেটফ্লিক্সের কোনো দোকান নেই, নেটফ্লিক্সের কিছু আপনার ভাড়া নিতে হলে আপনার অনলাইনেই netflix.com থেকে নিতে হবে। সো নেটফ্লিক্সকে যদি ব্লকবাস্টার কিনে নিতে পারে, ব্লকবাস্টারের কি হবে, দোকানও থাকবে, অনলাইনেও মানুষ ভাড়া নিতে পারবে। সো খুব সুন্দর একটা সিনার্জি তৈরি হবে। এইটাই আসলে নেটফ্লিক্স বোঝানোর চেষ্টা করে ব্লকবাস্টারকে যে ভাই তোমরা যদি আমাদের কিনো এটা তোমাদের জন্য আসলে খুব বড় একটা লাভ হবে। বাট মজার ব্যাপার হইলো ব্লকবাস্টারও মনে করে যে .com বাবলটা একটা রিয়েল বাবল, ইন্টারনেটের উপর ভিত্তি করে যত কোম্পানি বেড়ে উঠেছে সব কোম্পানি শেষ হয়ে যাবে, ইন্টারনেট জিনিসটা টিকে থাকবে না, ইন্টারনেট জাস্ট একটা ফ্যাড। এবং ব্লকবাস্টার নেটফ্লিক্সকে কিনতে রাজি হয় না, ওরা বলে যে না ভাই তোমাদের এই ইন্টারনেট টাইপ কোম্পানি এটা একটা ফেক কোম্পানি, এই কোম্পানি আমরা কিনবো না, তোমরা তোমাদের মতো থাকো, আমরা কিনতে রাজি না তোমাদের। কথাটা আসলে পুরোপুরি সত্যি না, ব্লকবাস্টার কিনতে রাজি হয়েছিল, বাট ব্লকবাস্টার $50 মিলিয়ন দিতে রাজি হয় নাই। নেটফ্লিক্স বলছিল আমরা বেচতে রাজি, বাট আমরা $50 মিলিয়ন চাই। ব্লকবাস্টার $12 মিলিয়ন আশপাশে দিতে রাজি হয়েছিল, যেটা নেটফ্লিক্সের 1 বছরের সেলসের থেকেও কম ছিল। যাও ব্লকবাস্টার শেষ পর্যন্ত কিনতে পারে নাই নেটফ্লিক্সকে। .com বাবলে টিকতে যেয়ে এবং .com বাবলে ফাইট করে সার্ভাইভ করতে যেয়ে নেটফ্লিক্সের 3 ভাগের 1 ভাগ কর্মচারী ছাঁটাই করতে হয়। নেটফ্লিক্স ভেবেছিল 2001 সালে ওরা আইপিও লঞ্চ করবে, শেয়ার মার্কেটে যাবে। আইপিও লঞ্চ তো করতে পারেই নাই, 2000 সালে .com বাবল হয়, উল্টা কোম্পানি টিকবে নাকি টিকবে না এটা নিয়ে হাউকাউ শুরু হয়ে যায়। আপনাদের বুঝতে হবে 2001 সাল পর্যন্ত কিন্তু নেটফ্লিক্স কোনো প্রফিট করে নাই। নেটফ্লিক্সের রেভিনিউ নাম্বার বাড়ছে, নেটফ্লিক্সের সেলস বাড়ছে, নেটফ্লিক্সের পপুলারিটি বাড়ছে, ব্র্যান্ড ভ্যালু বাড়ছে, কাস্টমার বাড়ছে, নেটফ্লিক্স কিন্তু প্রফিট করে নাই। নেটফ্লিক্স তখনও বার্ন করছে এবং লসে চলছে। 2002 সালে প্রথম যে নেটফ্লিক্স প্রফিটের মুখ দেখে, অ্যারাউন্ড $272 মিলিয়ন মতো রেভিনিউ জেনারেট করে এবং ওই রেভিনিউর মধ্যে $6-7 মিলিয়ন ছিল প্রফিট, যেটা নেটফ্লিক্সের জীবনের প্রথম প্রফিট। এই নাম্বারটা আমি এই জন্য আপনাকে বলছি কারণ আপনি একটু চিন্তা করেন 2002 সালে ওরা $7 মিলিয়ন প্রফিট রেইজ করে, 2004 সালে ওরা প্রায় $50 মিলিয়ন প্রফিট বানায়। সো 2002-এ মাত্র 7 মিলিয়ন, 2004 সালে মাত্র 2 বছর পরে যে ওদের প্রফিট প্রায় $50 মিলিয়ন চলে যায়। তারপরে নেটফ্লিক্সকে একবারও পিছন ফিরে তাকাতে হয় নাই। মনে আছে আমি বলছিলাম যে নেটফ্লিক্স 1000টা ডিভিডি নিয়ে ওদের যাত্রা শুরু করেছিল, 2005 সালে এসে ওই যে $50 মিলিয়ন প্রফিট জেনারেট করলো, তার পরের বছর এসে এখন নেটফ্লিক্সের ছিল 35,000-এরও বেশি সিনেমা। দিনে নেটফ্লিক্স এই সময়ে প্রায় 10 লাখ ডিভিডি ভাড়া দিত। 2006 সালে যে নেটফ্লিক্স চিন্তা করা শুরু করে যে আচ্ছা ডিভিডি ভাড়া দিয়ে আর কয়দিন, মানুষ আমাদের ওয়েবসাইটেই যদি দেখতে পারে সিনেমা, তাদের যদি ডিভিডিও না নিতে হয়
তাহলে কেমন হয়? এই সময় নেটফ্লিক্স $10 লাখ একটা প্রাইজ গিভঅ্যাওয়ে লঞ্চ করে। ওরা বলে যে কেউ যদি এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে পারে, যেই সিস্টেমে মানুষ আমাদের ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসে সিনেমা দেখবে, কিন্তু আমাদের ওয়েবসাইট স্লো হবে না, পুরো স্ট্রিম খুব সুন্দর করে করা যাবে, এরকম একটা সিস্টেম যদি কেউ ডেভেলপ করতে পারে, করে আসো, সবচেয়ে বেস্ট যে ডেভেলপ করবে তাকে আমরা $1 মিলিয়ন দিব বা $10 লাখ দিব। একই সাথে ওরা এই সময় একটা রেকমেন্ডেশন অ্যালগোরিদম বানানো শুরু করে, যে রেকমেন্ডেশন অ্যালগোরিদমের কাজ হবে আপনি কোন জিনিস দেখছেন তার উপর বেস করে আপনাকে বলা যায় এটাও দেখ, এটাও দেখা উচিত তোর, বা এটা দেখিস নাই, এটা দেখা শুরু কর এখন। নেটফ্লিক্স কেন আপনাকে তুই করে বলবে এটা আমি জানি না, বাট আমার মনে হয় নেটফ্লিক্স ওই সময় সবাই অবাক হয়ে গেছিল যে নেটফ্লিক্স এত টাকা খরচ করতেছে ওদের রেকমেন্ডেশন অ্যালগোরিদমের জন্য, ওদের স্ট্রিমিং প্ল্যানিংয়ের জন্য। কেন এইরকম 1 মিলিয়ন 2 মিলিয়ন টাইপ খরচ করা, ইন্টারনেটে মানুষ যা স্ট্রিম করে জিনিস দেখবে, ওটা তখন পর্যন্ত মানুষ ঠিকমতো বুঝতে পারে নাই। বাট তার পরের বছরই নেটফ্লিক্স লঞ্চ করে ওদের প্রথম স্ট্রিমিং সার্ভিস। সিডি ভাড়া নেওয়ার দিন শেষ, কোনো সিডি ভাড়া নিতে হবে না, আপনি netflix.com-এ যাবেন, আপনি সাবস্ক্রাইব করবেন, netflix.com-এ যত সিনেমা আছে তার যেটা ইচ্ছা আপনি প্লে করে ঘরে বসে দেখতে পারবেন। শুরুতে মাত্র 1000টা সিনেমা ছিল নেটফ্লিক্সের ওয়েবসাইটে। আপনি যদি যেতেন 1000টার মধ্যে থেকে একটা নিয়ে আপনার দেখতে হতো। ব্যান্ডউইথের অবস্থা খুব বাজে ছিল, ইন্টারনেট স্পিডের অবস্থা খুব বাজে ছিল, এই কারণে পুরো এক্সপেরিয়েন্সটা না আসলে অত ভালো ছিল না সেই সময়। নেটফ্লিক্স যে পুরাটা টাইম ওদের ইনোভেশনের দিক থেকে একবারও নজর সরায় নাই, এটার প্রমাণ হলো এই সময় যখন এই ইন্টারনেটের ব্যান্ডউইথের অবস্থা খারাপ, এই সময় নেটফ্লিক্স একটা অদ্ভুত প্ল্যান করছিল। ওরা বলেছিল আমরা একটা বক্স বানাবো, যেই বক্সের ভিতরে সবকটা মুভি থাকবে, এবং এই বক্স আপনার বাসায় ইন্টারনেটের লাইন লাগাতে গেলে বা আপনার বাসায় ডিশের লাইন লাগাতে গেলে যেরকম একটা বক্স লাগায়, নেটফ্লিক্স বলেছিল এরকম বক্স আমরা মানুষের বাসায় লাগাই দিয়ে আসবো, ওখান থেকে স্ট্রিম হবে যাতে ব্যান্ডউইথের প্রবলেম না হয়। যদিও পরবর্তীতে নেটফ্লিক্স আর এই প্ল্যানে অত আগায়নি, বাট এটা থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন যে ইনোভেশনকে নেটফ্লিক্স কত সিরিয়াসলি দেখেছে, সেই সময়ও দেখেছে, এখনও দেখে। এই সময়ে অবস্থাটা যেটা ছিল, আপনি একটু চিন্তা করেন, আপনি netflix.com-এ যে সাবস্ক্রিপশন নিতে পারবেন। সাবস্ক্রিপশন যদি আপনি নেন, আপনার দুইটা বেনিফিট, আপনি অনলাইনে ওদের যে 1000 সিনেমা আছে ওই 1000-এর মধ্যে যেইটা ইচ্ছা যখন ইচ্ছা দেখতে পারবেন স্ট্রিম করে, কোনো সমস্যা নেই, গিভেন আপনার একটা ভালো ইন্টারনেট কানেকশন আছে, এবং আপনার কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। অফলাইন যে সার্ভিস সিডি ভাড়া নেওয়ার, ওটা চলছে ওটার মতো। সো আপনি 1 টাকায় 2টা সার্ভিস পাচ্ছিলেন, নেটফ্লিক্সের অনলাইন স্ট্রিমিং সার্ভিস এবং রেগুলার সিডি ভাড়া দেওয়ার ব্যবসার সার্ভিস। শুরুর দিকে দেখা যাচ্ছিল যে মানুষ ডিভিডি ভাড়া নিচ্ছে বেশি, মানুষ অনলাইনে স্ট্রিমিং করছে কম, বাট আস্তে আস্তে যখন ব্যান্ডউইথ সহজলভ্য হলো, ইন্টারনেটের স্পিড বাড়লো, ব্যাপারটা উল্টা হয়ে যাওয়া শুরু করলো। হঠাৎ দেখা গেল যে মানুষ এখন আর সিডি ভাড়া নিচ্ছে না, ডিভিডি ভাড়া নিচ্ছে না, বরং তারা অনলাইনে মুভি দেখতে বেশি এনজয় করছে, কারণ এটা আরও বেশি এফেক্টিভ, আরও সহজ মানুষের জন্য। যেটা শেষ পর্যন্ত সহজ, মানুষ সেইটাই করে। নেটফ্লিক্স বড় হচ্ছিল, নেটফ্লিক্স চিন্তা করলো আরও বড় হওয়ার জন্য কি করা যায়, আমরা কি আমাদের প্রোডাক্টের প্রাইস বাড়াবো, নাকি আমরা নতুন কোনো মার্কেটে লঞ্চ করব। অনেকক্ষণ আলাপ আলোচনা হয় এবং তারপরে ওরা ডিসাইড করে যে না, আপাতত প্রাইস বাড়ানোর দরকার নাই, এখনও আমরা মার্কেটে অনেক নতুন, তার বদলে আমরা আমাদের রেভিনিউ বাড়ানোর জন্য নতুন একটা মার্কেটে লঞ্চ করি। 2010 সালে নেটফ্লিক্স কানাডায় ওদের অপারেশন শুরু করে। 2011 সালে যে কানাডায় লঞ্চ করার 1 বছর পরে যে নেটফ্লিক্স বলে যে এখন থেকে আমাদের 2টা সাবস্ক্রিপশন মডেল। 1 নম্বরটা হলো আমাদের ডিভিডি ভাড়া দেওয়ার সার্ভিস, সেকেন্ডটা হলো আমাদের ওয়েবসাইটের স্ট্রিমিং সার্ভিস। দুইটার জন্য আপনার আলাদা টাকা দিতে হবে, আপনি 2টার টাকাও দিতে পারেন, আপনি 1টার টাকাও দিতে পারেন যদি আপনার কোনো একটা স্পেসিফিক্যালি পছন্দ হয়। এবং এইটা নেটফ্লিক্স করেছে এই জন্য কারণ ওরা দেখতে চেয়েছিল যে কতজন আসলে পিওরলি স্ট্রিমিং সার্ভিসের জন্য সাপোর্ট করছে নেটফ্লিক্সকে ভার্সেস কতজন আসলে পিওরলি ডিভিডি ভাড়া নেওয়ার সার্ভিসের জন্য টাকা দিচ্ছে নেটফ্লিক্সকে। এইটা যদি নেটফ্লিক্স খুব সহজে আইডেন্টিফাই করতে না পারে, তাহলে কিন্তু ওরা বুঝতে পারতো না ওই সময় যে না, আমাদের কি আসলেই ইজ ইট দ্য রাইট টাইম যেই সময় আমরা পুরোপুরি ডিভিডি ভাড়া দেওয়ার ব্যবসাটা থেকে বের হয়ে যাব, নাকি আমাদের আরও কিছুদিন এই ব্যবসাটা কন্টিনিউ করা উচিত। 2013 সালে যে নেটফ্লিক্স ভাবে যে অন্যের মুভি তো অনেক ভাড়া দিলাম, অন্যের ডিভিডি, অন্যের স্ট্রিমিং সব কিছু তো অনেক করলাম, নিজেরা কিছু বানালে কীরকম হয়। এবং এইখানে নেটফ্লিক্সের ওই মডেলটা আবার চলে আসে যে না, আমরা প্রফিট করতে চাই না, আমাদের প্রফিট করার তেমন কোনো উদ্দেশ্য নাই, আমরা চাই আমাদের বিজনেসে যত রেভিনিউ আসবে সব আমরা রিইনভেস্ট করবো আবার বিজনেসে, যা আসবে ওইটাও আবার পুরোটা রিইনভেস্ট করে দেবো। অনেকটা অ্যামাজনের মতোই মডেল, কিন্তু আপনি চিন্তা করেন অ্যামাজন নেটফ্লিক্সে কিনতে চেয়েছিল, ব্যাপারটা অনেকটা আইরনিক, বাট ওই অ্যামাজনের মতোই মডেল, ওরা প্রফিট নিয়ে অত বদার্ড হয় নাই। এবং 2013 সালে যে নেটফ্লিক্স প্রথম নিজেদের শো বানানো শুরু করে, যে শোগুলো শুধুমাত্র নেটফ্লিক্সেই অ্যাভেলেবল। ওই সময় থেকে আজ পর্যন্ত নেটফ্লিক্স প্রায় 1600-র মতো শো বানিয়েছে, টিভি শো বলেন, মুভি বলেন, সব মিলিয়ে। এবং অনেকে বলে যে টিভি শো ব্যাপারটা জনপ্রিয় যে হয়েছে, এটা মূলত নেটফ্লিক্সের কারণেই হয়েছে। স্ট্রিমিং সার্ভিস যখন থেকে আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু করে 2012 সালের আশপাশে, ওই সময় নেটফ্লিক্স বলে যে
এখন থেকে আমরা শুধু স্ট্রিমিং সার্ভিসেই ফোকাস করব, আমাদের ডিভিডি ভাড়া দেওয়ার ব্যবসা গন, ওইটা আর আমরা কন্টিনিউ করব না। যারা ডিভিডি ভাড়া দিয়েছিলেন আপনারা চাইলে স্ট্রিমিং সার্ভিসে চলে আসতে পারেন, অথবা আপনাদের সাবস্ক্রিপশন ক্যান্সেল হয়ে যাবে এখন। এটার আশপাশ সময় না নেটফ্লিক্স চিন্তা করা শুরু করে যে আমরা আমাদের প্রফিট বাড়ানোর জন্য আর কি করতে পারি। এর আগের মুভ যখন ছিল তখন ওরা ভেবেছিল আমরা ক্যানাডায় যাব, তো আরেকটা জিওগ্রাফিতে যাওয়া ইজ আ গুড আইডিয়া, ভালো, বাট ওরা ভাবলো যে আর কি করা যায়। সেকেন্ড যে আইডিয়াটা ওদের মাথায় আসলো সেটা হলো হাউ অ্যাবাউট আমরা অন্য ভাষায় শো বানানো শুরু করি। চিন্তা করেন ব্লকবাস্টার যে নেটফ্লিক্সের সবচেয়ে বড় কম্পিটিটর, ব্লকবাস্টার চাইলেই জার্মানিতে যায় একটা নতুন দোকান খুলে ওই দোকান থেকে সিডি ভাড়া দেওয়া শুরু করতে পারবে না। কিন্তু নেটফ্লিক্স চাইলে, যেহেতু একটা অনলাইন কোম্পানি, যেহেতু একটা ইন্টারনেট বেসড কোম্পানি, এবং যে ওর যেহেতু স্ট্রিমিং করেই পুরো ব্যবসা চলে, ওর সিডি ভাড়া দেওয়ার নেওয়ার এখন আর ওই ব্যাপারটা নাই, ও খুব সহজেই চাইলে জার্মানিতে ওদের অপারেশন শুরু করে দিতে পারে। ও তাই করে, ও জার্মান ভাষায় কন্টেন্ট বানানো শুরু করে, স্প্যানিশ ভাষায় কন্টেন্ট বানানো শুরু করে, এক্সিস্টিং যেসব কন্টেন্ট আছে ওগুলো অন্যান্য ভাষায় ডাব করা শুরু করে, এবং কিছু বোঝার আগে ইউরোপে নেটফ্লিক্সের প্রসার হওয়া শুরু হয়। 2017 সালে নেটফ্লিক্স কিনে লা কাসা দে পেপল, যেটাকে ওরা পরে নাম দেয় মানি হাইস্ট। বেশিরভাগ মানুষের জন্য লা কাসা দে পাপেল উচ্চারণ করাটা কষ্ট, এই কারণে ওরা সহজ করে এটার নাম দেয় মানি হাইস্ট, যেটা বিশাল পপুলার একটা শো। মূলত শুরুতে ছিল স্প্যানিশ শো, ওরা নেয় এবং তারপর ওরা ওটাকে ইন্টারন্যাশনালাইজ করে ফেলে। এরপর ওরা ডার্ক কিনে, যেটা ছিল একটা জার্মান শো, আপনারা যদি না দেখে থাকেন অসাধারণ টাইম ট্রাভেল বিষয়ক একটা শো, এবং আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদের দেখার জন্য। বাট মূল কথা হলো ওরা আমেরিকার বাইরের যত মার্কেট ছিল সব মার্কেটকেই ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে গ্রহণ করেছে, যেরকম ওরা ইম্পর্টেন্স দিয়েছিল আমেরিকান মার্কেটকে, এবং এটা একটা বড় কারণ যে কারণে নেটফ্লিক্স এত ফাস্ট গ্রো করতে পেরেছে ইন্টারন্যাশনালি। মাত্র 22 বছর আগে যে কোম্পানিটা ব্লকবাস্টার $50 মিলিয়ন দিয়ে কিনতে রাজি হয় নাই, সেই কোম্পানিটার এখন ভ্যালু $282 বিলিয়ন বেশি। তো মাত্র $50 মিলিয়ন কিনতে চায় না এই ব্লকবাস্টার, এখন ভ্যালু প্রায় $300 বিলিয়ন মাত্র 22 বছরের মধ্যে। দুইটা জিনিস বলে আমি ভিডিওটা শেষ করব। একটু চিন্তা করেন, এখন ব্যান্ডউইথ সহজলভ্য হচ্ছে এবং প্রতিনিয়তই আরও সহজলভ্য হবে। ইন্টারনেটের দাম কমবে, আরও বেশি মানুষের কাছে ইন্টারনেট যাবে, এবং ইন্টারনেটের যে স্পিড ওইটা আরও বাড়বে বিভিন্ন জায়গায়। এগুলো যদি আমি চিন্তা করি তাহলে নেটফ্লিক্সের আরও সহজে গ্রো করতে পারার কথা। এটা একটা পয়েন্ট, এটা একটা হাইপোথিসিস। অন দ্য আদার হ্যান্ড, এখন আর নেটফ্লিক্স একা নাই মার্কেটে, এখন অনেকগুলো কম্পিটিটর আছে। লোকাল কম্পিটিটর বলেন, রিজিওনাল কম্পিটিটর বলেন, ইন্টারন্যাশনাল কম্পিটিটর বলেন, অনেক স্ট্রিমিং সার্ভিসেস এখন অ্যাভেলেবল। এবং একজন মানুষের পক্ষে, আমার মতো একজনের পক্ষে সব কটা স্ট্রিমিং সার্ভিস নেওয়াটা একটা অপশন না। সে হয়তো হাইয়েস্ট দুইটা নিবে, নেটফ্লিক্স অ্যান্ড ডিজনি প্লাস, অথবা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম। একসাথে কিন্তু সে 5-6টা সাবস্ক্রিপশন নিতে পারবেন না। সো আপনি যদি এভাবে চিন্তা করেন যে একদিক থেকে ইন্টারনেটের প্রসার হচ্ছে, ব্যান্ডউইথের দাম কমছে, ওই অ্যাঙ্গেল থেকে ভাবলে নেটফ্লিক্সের বাড়ার এবং নেটফ্লিক্সের ইমপ্রুভ করা সহজ হওয়ার কথা। আবার যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, কম্পিটিটিভ মার্কেট যেহেতু এখন আরও অনেক বেশি, ওভাবে চিন্তা করলে নেটফ্লিক্সের গ্রো করাটা কিন্তু এখন আবার অনেক কঠিন হয়ে যাওয়ার কথা। সো আপনার কী মনে হয়, আগামী 10 বছরে নেটফ্লিক্স কি আরও গ্রো করবে, নাকি এই কম্পিটিটরদের কারণে নেটফ্লিক্স আস্তে আস্তে মার্কেট শেয়ার হারানো শুরু করবে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাকে এটাও অবশ্যই জানাবেন, যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদের জিজ্ঞেস করেছিলাম, যে আপনি লাস্ট আসলে কবে একটা সিনেমা হলে যেয়ে সিনেমা দেখেছেন। ভালো থাকেন সবাই, সবার সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।